ভাইয়া তুই কি আমার সাথে সেক্স নামক জিনিসটা করবি? হ্যালো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল দেখে যারা ভিডিওতে প্রবেশ করেছেন তাদের জন্য বলছি এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। এটি আপনাদের জীবন পাল্টানোর জন্য এই গল্পটি তৈরি করা হয়েছে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার জীবন পাল্টে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। নিজের চাচাতো বোনের মুখে হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শারিয়ার। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনো আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শারিয়ার তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আরেকবার এরূপ কথা মুখে উচ্চারণ করে ঠাটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই পর্ন ভিডিও দেখেছিস এবং চটি গল্প পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও খুব মজা আনন্দ পাবি আর আমিও। কাছে আয় ভাইয়া, কেউ দেখবে না, কারণ বাড়িতে তুই বা আমি ছাড়া কেউ নেই। ছি, তুই এত নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ, দূর চলে যা আমার দু চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি পণ দেখিস না বা চটি গল্প পড়িস না? তারা যদি এসব লিখতে বা করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর নিজেকে এত ভালো ছেলে মনে করিস না। তোর ইনবক্স চেক করলেই দেখা যাবে না জানি কয়েকটা মেয়ের সাথে লুটুর পুটুর করছিস। তাই এত ন্যাকা না সেজে চল, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শারিয়ারের বুঝতে আর বাকি রইল না যে ফারিয়া নির্দুনিয়ার অন্ধকার পৃথিবীতে ঢুকে গেছে, পর্ণ বা চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া হয়তো অনেক কঠিন হয়ে যাবে। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শারিয়ার। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় লাগার সাথে সাথে 5টি আঙুলের দাগ বসে যায় ফারিয়ার দুগালে। তুই যে তো আমার চাচাতো বোন, সেটা ভাবতে আমার প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমি নেট চালাই, তাই বলে ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পর্ন ভিডিও দেখি বা চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হই। মাঝে মধ্যে কিছু খারাপ পিক বা ভিডিও চোখে পড়ে, কিন্তু সেগুলো আমি এড়িয়ে যাই। তাই বলে সেগুলো দেখিও না। আমার বিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনো নেট দুনিয়ার কোনো অন্যায় বা পাপ কাজে নিজেকে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় বা পাপ কাজে লিপ্ত হই। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে আলোর পথে চলে আয়, এবং কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, ভালোভাবে থাক। আর ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া তার কিছুই বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। ফারিয়া চলে যাওয়ার পর শাহরিয়ার নিজের রুমের দরজা বন্ধ করে মনে মনে ভাবতে থাকে, আজকাল কত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায়ের পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ বা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়ার মতো হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সেসব বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি অনেক বড় বড় গ্রুপ বা পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপ রিপোর্ট মারতে মারতে নিমেষেই নষ্ট করে দেয়, কিন্তু তারা আমার এসব কথায় কোনো গুরুত্ব আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল আমাদের আর কাজ কাম নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরও অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। একটিবারও ভেবে দেখুন, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি সেসব 18+ আইডি পেজ বা সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে হয়তো 18+ আইডি বা পেজ সাইটের চিহ্নটিকেও পাওয়া যাবে না। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এইসব বাজে পেজ গ্রুপ বা সাইট থেকে। রাতে শারিয়ার খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে দেখলো ফারিয়া 18+ ভিডিওগুলো দেখছে। শারিয়ার দ্রুত ফারিয়ার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর কি মৃত্যুর কোনো ভয় নেই? এতটা নির্লজ্জ তুই কি করে হলি? আমার মোবাইলটা দে বলছি। না, দিব না। আর আমি এক্ষুনি চাচা চাচিকে সব বলে দিব। কথাটা বলার সাথে সাথে যখন শারিয়ার সামনে পা বাড়াতে যাবে, তার আগেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজের জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই সব কী করছিস?
আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচাকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ারের কথা জবাবে ফারিয়া শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে আসে, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় ভিতরে কেউ প্রবেশ করতে পারছিল না। কিন্তু পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয় এবং ভিতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়া রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখতে পেয়ে দ্রুত তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শাওরিয়া আমার কৌশলে ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল। ফারিয়ার মুখে এমন কথা কখনো আশা করেনি শাহরিয়ার। শাহরিয়ারের মাথায় যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়েছে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়ার কিছু বলতে চাইলেও তাকে বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। শাহরিয়ার গালে কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কোলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা আমার কথাটা তো একবার শোনো। কিন্তু একটা বারের মতো কেউ শোনেনি শাহরিয়ারের কথা। বের করে শাহরিয়ারকে বাড়ি থেকে বের করে দেয়। রাত প্রায় 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন সে কোথায় যাবে, কি করবে। মিথ্যা অপবাদে যে সে আজ সর্বহারা। নাইজারাতেও চোখের জল পড়ছে তার, কিছুতেই আটকাতে পারছে না সে। হঠাৎ শাহরিয়ার দেখতে পেল তার সামনে কে যেন দাঁড়িয়ে আছে এবং খুব ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি স্বয়ং ফারিয়া। তুই এখানে আর কি চাস আমার কাছে? সব কিছুই তো কেড়ে নিয়েছিস, আমার জীবনটাকে বরবাদ করে দিলি তুই। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া অট্টহাসি দিয়ে বলল, তোর এই সৌন্দর্য দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়, আর আজ তোর এই সৌন্দর্যটাই আমি নষ্ট করে দেবো, কুত্তার বাচ্চা। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতো কিছু একটা ছুঁড়ে মারে শাহরিয়ারের মুখে। মুখে পড়তেই শাহরিয়ার বুঝতে পারলো এটা অ্যাসিড। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে শাহরিয়ার। প্রতিনিয়ত ছটপট করে যাচ্ছে সে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, আমি কী অপরাধ করেছিলাম? কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আমার সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কী করে আমি নিজের উপর সহ্য করব? আমি পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়ার। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়ার। আস্তে আস্তে শাহরিয়ার চোখ দুটি বন্ধ হয়ে যায়। তবে এখানে শেষ হয়ে যাবে কি শাহরিয়ার, নাকি আবার ঘুরে দাঁড়াবে? শাহরিয়ারের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পেল এবং তার মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। মুখের যাবতীয় বিভিন্ন অঙ্গ ঠিকমতো নাড়াতে পারছে না সে। ভীষণ কষ্ট হচ্ছে তার। অবশেষে ছটপট শুরু করে দেয় শাহরিয়ার। যন্ত্রণায় বারবার ঘুমিয়ে উঠছে। ডাক্তার খবর পেয়ে দ্রুত এসে শাহরিয়ারকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ারের জ্ঞান ফিরে এবং সাথে সাথে একজন বৃদ্ধ লোক শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই চেহারার অ্যাসিড নিক্ষেপ করেছে? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়ার আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা বেদনা কষ্ট উপেক্ষা করে চোখে অস্ত্র ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, ইন্টারনেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার চাচাতো বোন তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, কিন্তু আমি রাজি হইনি বলে এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখে সেদিনই রাতে মিথ্যা ও এক অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করে, কিন্তু তারপরও তার শান্তি হয়নি, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন মনে করতাম, সেই বোনই আজ আমার মধ্যে এত বড় সর্বনাশ করলো। আমাকে পরিপূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট সহজে ভুলে গেলেও আপন মানুষগুলোর দেওয়া কষ্টগুলো ভুলে যাওয়া সম্ভব না। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের বলা কথাগুলো শুনে বৃদ্ধ লোকটিও তার নিজের চোখের কোণের অশ্রু আটকাতে পারল না। চোখের কোণের অশ্রু ছেড়ে দিয়ে বৃদ্ধ লোকটি বলল, বাবারে, দুনিয়ার মানুষ যিনি বড়াই কঠিন, কেউ কারো নয়, বাস্তবতা বড়ই কঠিন। পিছন থেকে সবসময় তারাই আঘাত করে যারা সবচেয়ে কাছের বা আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোন জায়গায় আর আপনি কে? বাবা, একটু শান্ত হও, আমি সব বলছি। জি বলুন।
আমি আমার গাড়ি করে একটা জরুরি কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার একপাশে তোমাকে দেখতে পাই, তাই আর দেরি না করে তোমাকে এমার্জেন্সি ঢাকা সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসি, এবং যথাসময়ে যদি তোমাকে না নিয়ে আসতাম তাহলে তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানেই মরতে দিতেন আমাকে। আমি আর কি নিয়েই বা বাঁচবো? সবই তো আমার শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসই আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল, নির্দুনিয়ার নিষিদ্ধ জগতে আসক্ত হয়ে এক নির্দোষ মেয়েকে ধর্ষণের অপরাধে সে এখন ছেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি একটু আরাম করো, কারণ ডক্টর তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছেন। কথাগুলো বলেই বৃদ্ধ লোকটি কেবিন থেকে চলে যায়। 6টা মাস হারিয়াকে হাসপাতালে থাকতে হয়। এখন সে মোটামুটি সুস্থ, কিন্তু এই 6টা মাসে হারিয়ারকে কতটা নয় কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। ধীরে ধীরে খুব কষ্ট, যন্ত্রণা, বেদনা সহ্য করতে হয়েছে শাহরিয়ারকে। আজ 6টা মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়ার এখন বৃদ্ধ লোকটির বাড়িতে একটা বড় রুমে বসে আছে। হঠাৎ তার চোখের দৃষ্টি গিয়ে পড়ে রুমের একপাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না করলেও আয়নার সামনে চলে যায় শাহরিয়ার, এবং আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে কিছুটা পিছিয়ে যায়। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়ার। হঠাৎ করেই জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়ার। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুত ছুটে এসে বলতে লাগলো, কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে ও, আমাকে ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে ও। আমি এই কুৎসিত বিচ্ছিত চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নানাভাবে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই তার বিফলে যাচ্ছে। শাহরিয়ার কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরও দমে যাননি বৃদ্ধ লোকটি। বহু কষ্টে শাহরিয়ারকে শান্ত করতে সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে শাহরিয়ার খেতে বসেছে। বৃদ্ধ লোকটির মেয়ে সবাইকে খাবার বেড়ে দিলেও খাবার বেড়ে দেয়নি একমাত্র শাহরিয়ারকে। বৃদ্ধ লোকটি ধমকের সুরে শাহরিয়ারকে খাবার বেড়ে দিতে বললে জবাবে তার মেয়ে নীলা বলল, না বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়ার থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলেই তো আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে। আমার কাছে আসলে সবার তো ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়ার নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে শাহরিয়ার সেই রুমে চলে যায়, যে রুমে শাহরিয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপর কিছু না ভেবেই শাহরিয়ার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরিয়ার ঘুম থেকে উঠে তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। চোখ দুটো টলতে টলতে শাহরিয়ার ভালো করে তাকিয়ে দেখলো ফারিয়াই। ফারিয়ারকে দেখে শাহরিয়ার ভয় আঁতকে ওঠে। ফারিয়া শাহরিয়ারের এমন ভয়ার্ত অবস্থা দেখে অষ্টহাসি দিয়ে বলল, সাহস সাহস শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি নষ্ট করেই দিয়েছি, এবার অন্য পাশটারও বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ারের দিকে এগোতে থাকে, আর শাহরিয়ার ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছে। হঠাৎ শাহরিয়ার থেমে যায়, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেয়াল। অর্থাৎ শাহরিয়ারের দেয়ালের সাথে ঠেকে যায়, হাড় পিছুতে পারছে না। জানিস, আমার খুব মজা লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পোড়াবে। যখন তুই কষ্টে চিৎকার করবি তখন আমার মনের আগুনটা একটু হলেও নিভবে, আর তুই তখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল। কথাগুলো বলেই ফারিয়া নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারে শাহরিয়ারের দিকে, আর অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়ার লাফ মেরে বিছানা থেকে ওঠে, এবং আশেপাশে তাকিয়ে ফারিয়ার চিহ্নটুকু পায়নি সে। শাহরিয়ার বেশ বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাসের পানিটা এক নিমিষেই ঢক ঢক করে খেয়ে ফেলল, এবং বুকে হাত দিয়ে জোরে জোরে একটা নিঃশ্বাস নিল। হঠাৎ শাহরিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসলে। শাহরিয়ার আর দেরি করল না, দ্রুত অজু করে ফজরের নামাজ আদায় করে মনে তাতে চোখের অশ্রু ছেড়ে শুধু একটা কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো।
সকালবেলায় শারিয়ার ছাদের একপাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছে। ছাদের একপাশে থাকা সুন্দর মগ্ন করা ফুলের সুবাস ও ফুরফুরে পাতা শারিয়ারের মনকে বারবার আনন্দে ভরিয়ে তুলছে। হঠাৎ শারিয়ার বুঝতে পারলো তার পিছনে থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শারিয়ার পিছনে তাকিয়ে দেখলো এটা নীলা। আপনি এভাবে কেন চিৎকার করছেন? চিৎকার কি আর সাথে করছি? আপনি সাথে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আজ অবধি কেউ আসার সাহস পায়নি, কিন্তু আপনি কোন সাহসে এলেন? না মানে ভালো লাগছিল না তো, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। চুপ! আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আর আপনি আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুচ্ছিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষে ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুচ্ছিত দেখতে লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শারিয়ার আর কিছুই বলল না, কারণ কি আর বলবে সে, বলার মতো আর তার কাছে কোনো শব্দই নেই। অতএব শারিয়ার দ্রুত ছাদ থেকে রুমে চলে যায় এবং রুমে এসে শারিয়ার বিছানার এক কোণে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শারিয়ারকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা করে না? অপরিচিত একজন লোকের বাড়ি থেকে আরামে আরামে থাকছেন এবং বসে বসে গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছুটা অন্তত বুঝ দিতে পারতাম। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কি আর পারলো আপনার মতো একজন আপদকে আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে এসিড নিক্ষেপ করেছেন। আমার তো মনে হয় আপনি নিশ্চয়ই আপনার চাচাতো বোনের সাথে খারাপ কিছু করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই হয়তো সে আপনার মুখে এসিড মেরেছে। নীলার কথা শুনে শারিয়ার চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। নীলা ধমকের সুরে বলল, এই, আপনার সাহস তো কম না? আপনার ওই কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকান। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব কিন্তু একদম, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যতই পার হচ্ছে তেমনি ধীরে ধীরে শারিয়ার প্রতি নীলার ব্যবহার ততটাই খারাপ হচ্ছে। একসময় শারিয়ার সিদ্ধান্ত নেয় সে আর এ বাড়িতে বোঝা হয়ে থাকবে না। কারো মাথায় বোঝা হয়ে থাকা অন্তত শারিয়ার পছন্দ করে না। পরের দিন শারিয়ার সবার সামনে পরিষ্কার করে বলে দেয় সে আর এ বাড়িতে বোঝা হয়ে থাকতে চায় না। শারিয়ারের কথা শুনে অন্তত গভীর আগ্রহে বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা বলল, কেন? জবাবে শারিয়ার নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনো সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সর্বদা সৃষ্টিকর্তার কাছে আপনাদের পরিবারের কল্যাণের জন্য দোয়া করব। তাহলে আমি এবার আসি, বিদায়। অতএব বহু কষ্টে শারিয়ার সেখান থেকে চলে আসতে সফল হয়। আসার আগে নীলার বাবা শারিয়ারকে বেশ কিছু টাকা দিতে চাইলে শারিয়ার না সূচক উত্তর দিয়ে বলল, নিজে খেটে উপরে উঠব। ঢাকার রেলওয়ে একটা ওভারব্রিজের উপরে বসে আছে শারিয়ার, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে প্রচুর কষ্ট পাচ্ছে এতটা সময় চলে গেল, কিন্তু নিজের বাবা মা এখনও একটি বারের জন্য খোঁজ খবর নিল না। এখন শারিয়ারের কাছেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সে এখন কি করবে, কোথায় থাকবে, কি খাবে। বেঁচে থাকার এই জীবনযুদ্ধে জয় হওয়া যে খুব কঠিন। হঠাৎ করেই শারিয়ারের চোখের দৃষ্টি গিয়ে পড়ে নিচে থাকা কিছু লোকদের উপরে। শারিয়ার তাকিয়ে দেখছে কিভাবে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে করে টানছে। অতএব শেষ পর্যন্ত শারিয়ারও লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টা বস্তা টানলে সবাইকে 1000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায়রে মানুষ, সব কিছু ফেলে দিতে পারলেও গরিবের হক মেরে খাওয়ার কথা ভুলবে না। এক প্রকার মানুষই আছে এরকম। 500 টাকা নিয়ে ভাবতে থাকে শারিয়ার, সে এখন এই টাকা দিয়ে কি করবে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো এবং সে দেরি না করে তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে শুরু করলো। প্রথমে সে একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে 470 টাকা দিয়ে একটা বাটন ফোন কিনলো, যেটা দিয়ে নেট সহজেও চালাতে পারে।
নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকায় পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। অবশেষে বাটন ফোন দিয়ে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়ার। অবশেষে রাস্তা থেকে বসিতে ঠাঁই হয় শাহরিয়ারের। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক বা ভালো সাইট থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করে ফেলে শাহরিয়ার। আর এখন শাহরিয়ার আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে সে এখন বড় একটা ফ্ল্যাট কিনে ফেলে এবং শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয় শাহরিয়ার। এখন শাহরিয়ারকে ওরফে শেরু ভাই নামে নেট দুনিয়ায় প্রায় প্রত্যেকে এক নামে চিনে। আর চিনবেই না বা কেন? একের পর এক বড় বড় 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন প্রন ভিডিওর সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষে তুলছে শাহরিয়ার। একের পর এক ধ্বংস করছে শাহরিয়ার যেসব 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন প্রন ভিডিও সাইট। শাহরিয়ারের এমন কাজগুলো দেখে দ্রুত তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে এবং আস্তে আস্তে বড় বড় মানুষদের সামনে চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই। এছাড়া শাহরিয়ারের মাঝের মধ্যে লাইভে মুখোশ পড়ে আসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন প্রন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পায়ের উপরে পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুত এই নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। শাহরিয়ার নিজের মুখে ঢেকে কিছু খাবার কেনার জন্য বাইরে বের হয়। এছাড়াও শাহরিয়ার কখনো দিনের বেলায় নিজের ফ্ল্যাট থেকে বের হয় না, কারণ দিনের আলোকে সে সহ্য করতে পারে না। তাই সবসময় রাতে সে বাইর হয়, যাবতীয় যেসব জিনিস তার দরকার পরে সেগুলো কিনে নিয়ে আসে। আর আজও ব্যতিক্রম হলো না। নিজের জন্য কিছু খাবার কিনে নিয়ে আনার জন্য বাসায় আসার সময় শাহরিয়ার দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটি ছেলের পা জড়িয়ে অনবরত চোখে অশ্রু ছড়াচ্ছে। শাহরিয়ার দূর থেকে তাদের কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এত বড় অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তুই কি জানিস সেটা? আর এমনিতেই আমার হাত পা ধরে কোনো লাভ হবে না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেব। কি কি? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় থাকবি তাহলে আমি কসম করে বলছি সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি চিরদিনের জন্য ডিলিট করে দেব। ছেলেটি এমন কুপ্রস্তাব শুনে মেয়েটি তার থেকে একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনোভাবেই সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তোমার শখের কথা বলে দিয়েছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যে রাজি হয়ে গেলে তো ভালো, না হলে তোর এই ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দেব এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন মানুষজন দেখবে না তখন দেখবি বড় থেকে কচি কচি ছেলেরাও তোর সাথে ইটিশ পিটিশের জন্য আসবে। কথাগুলো বলেই ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এবং মেয়েটি সেখানে হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। ছেলেটি যাওয়ার কিছুক্ষণ পর শাহরিয়া মেয়েটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে মিষ্টি সমুদ্র কণ্ঠে বলল, বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করেই মাথায় কারো ছোঁয়া ও পেছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পিছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে পেয়ে কিছুটা দূরে চলে গেল মেয়েটি। কে আপনি? ধরে নাও তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কি হয়েছে তোমার? কোনো সমস্যায় আটকে পড়েছো নাকি? শাহরিয়ারের কথার জবাবে মেয়েটি বহু কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি। আমাকে মিথ্যে বলার কোনো দরকার নেই, আমি সব জানি, দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি। কি করবো ভাই বলেন? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়া ছেলেটা কিভাবে যেন ক্যামেরা বন্দি করে এবং আমাকে সেটা দিয়ে ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু এটুকু তোমাকে গ্যারান্টি সহ বলতে পারি। আচ্ছা, তোমার কাছে ছেলেটার কি কোনো নাম্বার আছে? জি আছে।
অতএব শাহরিয়ার মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসে এবং বাসায় সেই শাহরিয়ার প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করে। তারপর ছেলেটি সেই নাম্বার দিয়ে ছেলেটির সমস্ত কিছুর খোঁজখবর নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ছেলেটির মেসেঞ্জার চেক করে দেখলো একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা ছিল, কিন্তু এখনও সেই করতে পারেনি। আর করবে বা কী করে? ছেলেটির সব কিছু তো শাহরিয়ারের হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়ার ছেলেটি নেট জাতীয় সমস্ত কিছুই নিমিষেই নষ্ট করে দেয় এবং সেই সাথে কোনো ছাড় মেলেনি। ভিডিও বিক্রি করার একমাত্র সেই 18+ সাইটটিরও নিমিষেই নষ্ট করে উধাও করে দেয় শাহরিয়ার। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটের মালিক বহু কষ্টে জানতে পারলো এটা শাহরিয়ার ওরফে শেরু ভাইয়ের কাজ। নিজের রাগ সামলাতে পারল না এবং সেই 18+ সাইটের মালিক শাহরিয়ারের বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো হয়তো ঠিকঠাক জানতো না যে শাহরিয়ার তাদের থেকেও বহু উপরে। তারপর 18+ সাইটের সহযোগিতায় করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারও কোনো রকম ছাড় মেলেনি। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে মেয়েটিকে ব্ল্যাকমেল করা সেই ছেলেটিকে পুলিশ উদম কেলানি কেলিয়ে টেনে হিস্ট্রে থানায় নিয়ে যাচ্ছে, যা টিভিতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়ার বেশ উপভোগ করছিল। বিকেলে শাহরিয়ারের কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করলেও কিছুতেই ওপেন হচ্ছিল না। একসময় শাহরিয়ার বুঝতে পারে তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যার কারণে শাহরিয়ার বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছু তার মাথায় আসছে না। হঠাৎ শাহরিয়ারের কোনো একটা কল আসে এবং কলটা রিসিভ করে শাহরিয়ার যা শুনতে পায় তাদের সঙ্গে সঙ্গে শাহরিয়ারের ফোনটা ফ্লোরে পড়ে যায়। ভয়ে তার সম্পূর্ণ শরীর শিউরে ওঠে। হঠাৎ করেই আবার শাহরিয়ারের ফোন বাজতে শুরু করলো। শাহরিয়ার না চাইলেও ফোনটা ওঠাতে বাধ্য হয়। সে তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কোনো মেয়ের অষ্টহাসি শুনতে পাচ্ছে সে। কী চান আপনি? শুধুই তোকে চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার, তাই এসব নিয়ে বিয়েটি আমার দ্বারা সম্ভব হবে না। সম্ভব, সম্ভব। আমি চাইলে সব সম্ভব। যা, ল্যাপটপ ওপেন কর। আমি তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো পেলেই মেয়েটি ফোন কেটে দেওয়ার সাথে সাথে শাহরিয়ার তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ারের ল্যাপটপে ভিডিও কল আসে। শাহরিয়ার বুঝতে আর তেমন দেরি হলো না যে একটু আগে ফোন যার কথা হয়েছে এটা সেই মেয়েটাই। তাই আর নয় ছয় না ভেবেই শাহরিয়ার নিজের তৈরি করে অর্থাৎ নিজের মুখটি ভালো করে ঢেকে ভিডিও কল রিসিভ করার সঙ্গে সঙ্গে শাহরিয়ার দেখতে পেল একজন সুন্দরী মেয়ে পায়ের উপরে পা তুলেই বসে আছে। মেয়েটি এতই সুন্দরী যে তার সৌন্দর্য বোধ হয় আসমানের পরীকেও দ্রুত হার মানিয়ে দিবে। এখনও তাহলে মুখ ঢেকে রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমার নাম শান্তা ইসলাম। আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী হওয়া সত্ত্বে লন্ডনে থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো দেখে সত্যিই মনে হচ্ছে এখন দেশে চলে এসে তোমার সাথে দেখা করি। আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এখন যদি তুমি হাজারো অমত প্রকাশ করো, তারপরেও জোর করে হলেও আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। আমি একবার যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন ধরে নাও যে কোনো মূল্যে তোমাকে পেয়ে আমি ধরে নেব। আর হ্যাঁ, তোমার নিশ্চয় মনে দেখে উঠতে পারে আমি কিভাবে বা তোমার সব কিছু আমার আয়োজন করে নিয়ে আসছিলাম। তাহলে শুনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, তাই তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না। একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নাও কেউ তোমার ধারে কাছে হাজার চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও এবং আমি কিছুদিন পর দেশে আছি তোমাকে আমার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ করার জন্য। মোটেও বিয়ে করবে না এমনটাও বলে ওঠো না, তাহলে জানেও মারা যেতে পারো। তাই বি কেয়ারফুল।
কথাগুলো বলার পরপরই শান্তি ভয়ঙ্কর এক হাসি দিয়ে ভিডিও কল কেটে দেয়। এখনও শারিয়ার একদিনে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে ফল বারবার শূন্যই আসছে তার। কোনো মতেই হিসাব মেলাতে পারছে না শারিয়ার। আজকের দিনটিকে কেন জানি তার একটা স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন শান্তি নামক মেয়েটার শারিয়ারকে সবসময় ফোন করে বিরক্ত করতে থাকে। শারিয়ার কথা বলার কোনো ইচ্ছা না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজের সব কিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সাথে শারিয়ার কথা বলতে হয়। রাত প্রায় 2টো। শারিয়ার এখনও নেট দুনিয়ার এক বাজে সাইডের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যেই সাইডটি পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও দিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীতে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয়ে বা কোনো এক আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমি আপনি সবাই কিন্তু জানি ওইসব খারাপ সাইড থেকে মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথে যাচ্ছে না। আপনি আমি তা জানা সত্ত্বেও চুপ করেই কেন আছি? জানি এসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও বন্ধ হবে না বলছি, তাই বলে বন্ধ করতে পারবো না এমনটা বলেনি। সবাই নিজেদের বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এদেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরদিনের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শারিয়ার, এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে, অর্থাৎ তাদের সবাইকে গ্রেপ্তার করে, যা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শারিয়ারের জন্য। দেশ জুড়েই নানা আলোচনা সমালোচনার শেষে আছে শারিয়ার, কিন্তু কেউই কখনো পর্যন্ত শারিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শারিয়ার কখনো দিনের বেলায় বাইরে বের হতো না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর বাইরে বের হলো শারিয়ার। দিনের আলো তার চোখে পড়তেই কেমন জানি অস্বস্তি লাগে শারিয়ারের। তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে উঠে জরুরি কোনো এক কাজে রওনা দেয় শারিয়ার। অবশেষে শারিয়ার ধানমন্ডি পৌঁছে বাস থেকে নামার সাথে সাথে মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনের দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। শারিয়ার কখনো ভাবতে পারেনি আবার সেই বোন নামক অভিশপ্তের সাথে দেখা করতে হবে। প্রচুর রাগে উদ্ভব হচ্ছে শারিয়ারের মাথা নামক স্থানে। ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছুই করতে বা বলতে পারছে না। ফারিয়াকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া একদিনে এখনও তাকিয়ে আছে শারিয়ারের দিকে। কেন জানি বারবার শারিয়ারকে তার চেনা চেনা লাগছে। মুখ ঢাকা থাকলেও কেন জানি পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ারের। আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই শারিয়ার তার পাশ কাটিয়ে চলে যায়। অবশেষে শারিয়ার ধানমন্ডি যে কাজে আসছিল সেটা সমাপ্ত করে নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় তার কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ শারিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো, আর সঙ্গে সঙ্গে শারিয়ার তার কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটে এত বেশি আসক্ত যে আজান কানে শুনলেও না শোনার ভান করে সবসময় ডুবে থাকি নেট দুনিয়ায়। এসব ভুলগুলো সবাই সংশোধন করুন, না হলে এর জন্য নিশ্চয়ই একদিন আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শারিয়ার আবার নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। লড়াই হয়ে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শারিয়ার কখনো নিজের ইনবক্সে মেসেজ চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব চেক করতে ইচ্ছে করছে। তারপর শারিয়ার তার কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতে শারিয়ার সর্বপ্রথম লোকটির মেসেজ পড়ে মেসেজে লেখা ছিল যে, প্রিয় শারিয়ার ভাইয়া ওরফে শেরু ভাই, প্রথমে আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসি। আমার নাম রাজীব। ক্লাস 7 থেকে বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন প্রণ ভিডিও দেখতে থাকি এবং চটি গল্প পড়তে থাকি। একসময় চটি গল্প বা প্রণ ভিডিও না দেখলে আমার ঠিক করে দিন পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা বা পড়া পাপ, কিন্তু তারপরও আমি কোনো জানি সেগুলোর নেশা বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো নষ্ট করে দেওয়ার পর থেকে ঠিকমতো পর্ন ভিডিও বা চটি গল্প পড়তে পারতাম না। প্রথমে আপনার প্রতি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য আমার মনে গভীর যোদ্ধায় ফুটে যায়।
কারণ শুধুমাত্র আপনার জন্য এখন সঠিক পথে ছোটি গল্প বা পর্ন ভিডিও দেখতে পাইনি বলেই আজ আমি এইসব পাপের আসক্তি থেকে বের হতে পেরেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যা আগে ওইসব বাজে নেশার কারণে পড়তে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট করেছিলাম, যেই পোস্টে লিখেছিল আমাদের ওইসব বন্ধুদের সাথে চলা উচিত না। ফেসবুক বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছু শেখা যায় না। হ্যাঁ, এটাই আপনি সত্যি বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমার চটি গল্প বা পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন নজরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজ পাড়ার মোড়ে যেতাম, কিন্তু একসময় কেন জানি আমি প্রতিদিন আপনার পেজে এসে আপনাকে ফলো করতাম। একসময় আপনার শিক্ষণীয় কথা বা আপনার সুন্দর ন্যায়বাচক পোস্ট থেকে আমার মনটা নাড়া দিয়ে ওঠে এবং আমাকে খুব করে ভাবায় আপনি সত্যি কি পাপ কাজ করেছি। হ্যাঁ, আমি নির্দিনে অন্ধকার পৃথিবীকে মগ্ন হয়ে সত্যি আমি পাপ করে যাচ্ছিলাম। আমি যখন নিজের ভুল বুঝতে পারি তখন সর্বপ্রথম বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করি এবং সেই সব বন্ধুদের সাথে চলাফেরা করতে থাকি যাদের কাছ থেকে সবসময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যিই খুব খুশি আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোটো করবে না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওইসব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওইসব বাজে সাইটের জন্যই আমাদের দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। একজন 18 থেকে 19 বছরের একটি ছেলের এমন মেসেজ দেখে শারিয়ার মুচকে একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তি খুব ভালো করে জানে যে সে কোন পথে যাচ্ছে, সে পথে ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। তারা নিজেকে সংযত করে, সেই পথ থেকে ফিরে আসে, তারা পরবর্তীতে বেঁচে যায়। আর যারা ফিরে আসতে সক্ষম হয় না তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজের রিপ্লাই দেওয়ার পর শারিয়ার আবার নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। পরের দিন সকাল সকাল বাসার কলিং বেলের শব্দে শারিয়ারের ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে কে কলিং বেল বাজালো, তার বাসায় তো কারো আসার কথা না। অতএব তড়িঘড়ি করে শারিয়ার নিজের মুখটা কোনো মতো ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে শারিয়ার ভয়ে কিছুটা পিছিয়ে যায়। শারিয়ারের সামনে তাকিয়ে দেখে স্বয়ং শান্তা দাঁড়িয়ে আছে। ভয়ে তার বুকটা কেন জানি বারবার কেঁপে উঠছে। অতএব শারিয়ার ভয়ের গলায় বলল, আপনি এখানে? কিন্তু শারিয়ারের কথা জবাবে শান্তাই কিছুই বলল না। সোজা শারিয়ারকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে। হঠাৎ শান্তির এমন আচরণ শারিয়ার কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে কিছুতেই শান্তির কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। অতএব শারিয়ার আবার বলে উঠল, এটা আপনি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আরও কিছুক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই। আর এখনও তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরিয়ে ফেলো। আজ বা কাল তোমার চেহারা তো আমি দেখবই, কারণ আমরা কালকেই তো বিয়ে করছি। শান্তির কথাগুলো শোনার পরপরই শারিয়া নিজেকে অতি কষ্টে শান্তির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ধুর, মজা করো না তো। শারিয়ারের গাল হালকা টেনে পড়ল কথাটি। আমি সিরিয়াস কিন্তু। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তুমি হয়তো ভেবেছ বিয়ের পরে তোমাকে আমি লন্ডন নিয়ে যাব, কিন্তু এমনটা হবে না। তুমি চাইলে আমরা দেশেই থাকবো। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরেও কেন একই কথা বলছেন? শারিয়ারের এমন কথা শুনে শান্তি ভ্রু কুঁচকে এবং চোখ বড় বড় করে শারিয়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুশি দুটা শারিয়ারের গায়ে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে শারিয়ারের কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চাইলে দ্রুত শারিয়ার আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য আমি বাবার কথার অবাধ্য হয়ে দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জার ছিঁড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন
কি নেই যার জন্য তুই আমার সাথে বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাহরিয়ার বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনো সুখী হবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিবাহ করা সম্ভব না। শাহরিয়ারের কথা বলার পরপরই শান্তি রেগে গিয়ে শাহরিয়ারের শার্টের কলার চেপে ধরে টেনে দিয়ে চিৎকার করে বলল, কেন কেন আমায় বিয়ে করবি না? কি নেই আমার? তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে দরকার হলে আমি জোর করে তোকে বিয়ে করব। শান্তার কথাগুলো শুনে শাহরিয়ার মনে মনে ভাবতে থাকে, না, এ হয় না। শান্তা আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা চিড়ে ফিরে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতএব শাহরিয়ারের শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। শুধু তুই তুকারি করে অবশেষে শাহরিয়ার শান্তাকে নিজের বাসা থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কেন জানি বারবার শান্তার চোখের অস্ত্র দেখে শাহরিয়ারের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর কিছুই করার ছিল না। রাতে শাহরিয়ারের কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করার ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। প্রথমে শান্তা মনে করে ফোন না ওঠালেও পরবর্তীতে শাহরিয়ার ফোন চেক করে দেখে আননোন নাম্বার। তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়ার বেশ বুঝতে পারে শহরের একজন সুনামধন্য এমপি তাকে ফোন করেছে, এবং ফোন করে এমপি রাকিব হাসান শাহরিয়ারকে বেশ অনুরোধ সহকারে বলেন, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তোমাকে নির্বাচন করেছে। আমি আশা করছি তুমি আসবে। তোমাকে একটু দেখার জন্য হাজারো মানুষের মনের ইচ্ছা। তোমাকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে এসো। আমি তোমার বাবার বয়সী। আমি আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকেই তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথা শুনে শাহরিয়ার কিছুই বলল না, চুপটি করে ফোন কেটে দেয়। কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ কেন জানি তার মন বারবার বলছে, আর কতদিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিকমতো মন বসছে না। অবশেষে ভেবে শাহরিয়ার এই সিদ্ধান্ত পৌঁছে তা পেরেছে যে শাহরিয়ার অনুষ্ঠানে আসবে এবং সে তার আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, কিন্তু আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢেকে রাখে। অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে শাহরিয়ারের আসার খবরটা যেতে আর দেরি হয়নি। সবাই উতলা হয়ে বসে আছে, কখন নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই আসবে। অবশেষে শাহরিয়ারের গাড়িটা যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভিতরে ঢুকছিল, তখন হাজারো মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়ির দিকে। সবাই গভীর আগ্রহে বসে আছে কখন শাহরিয়ার ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। অবশেষে শাহরিয়ার যখন গাড়ি থেকে নামে, তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হয়, এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ারের দিকে। স্টেজে যাওয়ার সাথে সাথে অনেক ছেলে মেয়ে ছুটে আসে শাহরিয়ারের দিকে শুধুমাত্র সেলফি তোলার জন্য। একসময় শাহরিয়ার নিজের মুখোশ খুলে ফেলল। সবাই ভয়ে আঁতকে ওঠে, এবং এতক্ষণে যেসব ছেলেমেয়েরা শাহরিয়ারের সাথে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল, তারা এখন শাহরিয়ারের কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে ভয়ে পিছিয়ে যায়। ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরাও ভয়ে তাদের মা অথবা বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কেউ তো ভাবতেই পারেনি শাহরিয়ারের মুখটি এরূপ কুৎসিত বিচ্ছিরি হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ারের কাছ থেকে ভয়ে কিছুটা দূরে সরে আছে। অবশেষে এবার শাহরিয়ার মুচকে এক হাসি দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা পাগল ছিলেন, আর আজ সবাই আমার এই কুৎসিত মুখ দেখে ভয়ে পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতে পারেননি আমার মুখটি এরকম হবে। সবাইকে তাহলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প শোনাই। নেট দুনিয়ার আরোহীন নিষিদ্ধ জগতের প্রতি আকৃষ্ট হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশপ্তা আমার সাথে যৌন মিলনের প্রস্তাব দেয়, কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না বললে পরবর্তীতে কায়দা করে সে আমাকে ফাঁসিয়ে দিয়ে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করে আমাকে। এতে অন্যায় করার পরও তার একটুখানির জন্য বিবেকবোধ জেগে উঠল না, যার ফলে পরবর্তী সময় সে আমাকে অ্যাসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা যন্ত্রণা, বেদনা, কষ্ট সহ্য করতে হয়েছে সেটা আমি খুব একটা ভালো জানি। প্রতিটা দিন আমার কাছে বেঁচে থেকেও মৃত্যুর মতো লাগছিল। তারপরেও হাজারো কষ্টের মাঝে কী করেছে আমি বেঁচে আছি সেটা নিজেও আমি ঠিকমতো জানি না।
শারীরের এমন কথা শুনে সবার চোখের জল যেন টলমল করছে। কেউ আর কোনো কিছুই বলতে পারছে না। সবার মুখে যেন কোনো কিছুই বলার শব্দ উদ্ভবই হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন এসে শাহরিয়ারকে সবার সামনে জড়িয়ে ধরে, আর সেই একজন হচ্ছে শান্তা। সব মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতএব শাহরিয়ার শান্তকে একটু ধমকের সুরে বলল, কি 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 করছেন সবার সামনে, ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিসলি বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তো তোমার চেহারাকে ভালোবাসিনি, ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতো সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান শেষ হলেই তারপর আমি তোমাকে বিয়ে করব। যদি এবার অমত প্রকাশ করো তাহলে আমার মৃত্যু তো নিশ্চিত, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চাইলেও বলতে পারেনি, কারণ শান্তা তাকে এ বিষয় নিয়ে কথা বলার মতো সুযোগও দেয়নি। অতএব অনুষ্ঠান শেষ হলে শাহরিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়ে অনুষ্ঠান থেকে চলে যাওয়ার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে করতে না চাইলেও পরবর্তীতে শান্তি তাকে বাধ্য করে বিয়ে করতে। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাইরে পায়চারি করছে এবং ভাবছে সে কি এখন ভেতরে যাবে কিনা। বেশ লজ্জাও লাগছে এবং তার ভয়ও লাগছে। হঠাৎ করে শান্তা এসে শাহরিয়ারকে টানতে টানতেই বাসর ঘরে নিয়ে যায়। কি হলো, এভাবে টেনে কেন নিয়ে আসলে? তা নয়তো তোমাকে কোলে করে নিয়ে আসবো? রাত কয়টা বাজে তার কোনো হিসাব আছে তোমার কাছে? যাই হোক, বলছিলাম কি, এখন তো আমরা বিবাহিত, তাই একটু কাছে আসো। লজ্জামাখা মুখ নিয়ে কথাটি বলল শান্তা। জি না, আমার লজ্জা লাগছে, আমি কিছুই করতে পারবো না। তুই আসবি না? না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতেই এক মুহূর্তে তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ারের যেই পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে সেই পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হুম। আর কোনো রকম কষ্ট পেতে দিব না, এখন আমি আছি তো তোমার পাশে। এবং কোনো চিন্তা করো না, আমি আব্বুকে সব বলছি। সে লন্ডনে ডাক্তারের সাথে কথা বলেছে এবং কিছুদিন পর তোমাকে আমি লন্ডন নিয়ে যাব। সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চাইলেও আটকে যায়, কারণ শাহরিয়ার খুব ভালো করে জানে এখন যদি সে ডাক্তার দেখাতে চায় না, এমনটা বললেও কোনো লাভ হবে না। কারণ শান্তি একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ করা ছাড়া সে থামে না। কেন জানি এখন শাহরিয়ার আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কিন্তু কেন? তার কারণ শান্তা শাহরিয়ার খুব কাছে আসার চেষ্টা করছে। শাহরিয়ার যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই শাহরিয়ারের দিকে এগোচ্ছে। একসময় শাহরিয়ার পেছনে যেতে যেতে বিছানার উপরে পড়ে যায় এবং শান্তা ও শাহরিয়ারের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার সাগরে। প্রায় 1 সপ্তাহ চলে গেল আর এখন শাহরিয়ারকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। শাহরিয়ার প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে তাকে শান্তার জোড়াজড়িতে যেতে বাধ্য হতে হয়। শাহরিয়ারকে লন্ডনে নিয়ে এসেই প্রথমে শান্তা তার নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার কিছুদিন পর শাহরিয়ারকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তি শাহরিয়ারের হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দেয় এবং ছলছল চোখে বলছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে হালকা মাথা নিচু করে বলল, সরি। ছড়ে শব্দটা কানে যেতেই শান্তার বুকে কম্পনের আবির্ভাব শুরু হয়ে গেল। কেন জানি শান্তার পা থরথর করে কাঁপছে এবং শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালো। শান্তার বাবা দ্রুত ডাক্তারের কলার চেপে ধরে ধমক দিয়ে বলল, সরি মানে? ও মাই গড, আগে আমার পুরো কথাটা কি শুনুন। আমি কিছু শুনতে চাই না, শুধু এটা আমাকে বলুন, শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে প্রথমে সরি কেন বললেন? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার মুখটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি। আর কারণ তাকে যদি আরও আগে আমাদের কাছে আনা হতো তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তো চেহারা ঠিক হয়েছে বলে আশা করা যায়, আর মাত্র কয়েক ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ করে ফেলা হবে। তাই প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। কথাগুলো বলেই ডাক্তার চলে যাওয়ার সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শান্তার বাবা শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি রে মা,
ডাক্তারের কথা কি শুনতে পাসনি? শাহরিয়ার তো ঠিক আছে, তারপরও কাঁদছিস কেন? জানো বাবা, ডাক্তারের সরি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমার নিঃশ্বাসটাও কেন জানি নিতে কষ্ট হয়েছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে আসছিল, আমি কি সত্যি শাহরিয়াকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি শাহরিয়াকে কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা নামক জিনিসটা করতে পারতাম না। আরে মা, এখন আর কাঁদিস না, সব কিছু ঠিক আছে তো। অবশেষে শাহরিয়ারের মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে গেছে। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহী শাহরিয়ারকে দেখার জন্য বসে আছে। ডাক্তার আস্তে আস্তে করে একসময় সম্পূর্ণ ব্যান্ডেজ খুলে ফেলল। সবাই শাহরিয়ারের দিকে তাকিয়ে দেখল শাহরিয়ারের মুখটি আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মনে আনন্দের চাপ ফুটে উঠেছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়ারকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্তা, যা দেখে সবাই মুচকে হেসে লজ্জায় সেখান থেকে চলে যায়। শান্তা এখনও শাহরিয়ারকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে বারবার শাহরিয়ারের কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ বসিয়ে দিচ্ছে। হঠাৎ করেই শান্তার এমন পাগলামার মতো আচরণ কেন জানি শাহরিয়ার মেনে নিতে পারছে না। খুব অস্বস্তি লাগছে তার এবং একটু ধমকের সুরেই শাহরিয়ার বলল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের না করে বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমায় যে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু আমার শরীরটা বেশ দুর্বল লাগছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। অতএব শাহরিয়ার শান্তাকে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসে হঠাৎ করেই থেমে যায় এবং ডান পাশে থাকা আয়নার দিকে নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা, এই শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। ওহ শান্তা, শান্তা, আমি বেশ খুশি। বেশ কয়েকটা দিন শাহরিয়ার এখানে কেটে গেল। হঠাৎ একদিন তার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। শাহরিয়ার সেই কলটা রিসিভ করে সেই চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ শুনতে পেল এবং তার এটা বুঝতে বেশ দেরি হলো না যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি রে। ভুল বুঝে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের তুই পারলে ক্ষমা করে দিস। আর সবচেয়ে বড় কথা, ফারিয়া পৃথিবীতে আর কয়েকটা দিনের অতিথি মাত্র। সে মরণবিধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত, তাই মৃত্যুর আগে তোকে কিছু শেষ কথা বলে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় আমাদের কাছে। নিজের মায়ের কান্নার আওয়াজটা শুনে শাহরিয়ারও কেঁদে ওঠে এবং কান্নাজড়িত কণ্ঠে হ্যাঁসূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব শাহরিয়ার শান্তাকে সব কিছু খুলে বলার পর আজকে দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা এবং তারপরের দিন ভোরবেলা বাংলাদেশে পৌঁছে ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছে তারা। হাসপাতালে যাওয়ার প্রধান কারণ শাহরিয়ারের পরিবারের সবাই ওই হাসপাতালেই ফারিয়ার কেবিনে রয়েছে। অবশেষে শাহরিয়ার হাসপাতালে গিয়ে ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথেই তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তার সাথেই বাকি সদস্যের চোখের কোণে অশ্রুও ঝরছে। শাহরিয়ার কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করে শান্তার কাছে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে এক পা দু পা করে ধীরে ধীরে ফারিয়ার সামনে গিয়ে দেখলো মুখে অক্সিজেন মাস্ক লাগানো এবং ফারিয়ারের এমন করুণ অবস্থা দেখে শাহরিয়ার বুঝতে পারলো ফারিয়ার অবস্থা তেমন একটা ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ারের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন জানি ফারিয়ারের এমন অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে তার। সেই চিরচিনা পারফিউমের মিষ্টি সুগন্ধ পেয়ে চোখের পাতা মেলে শাহরিয়ারকে দেখতে পেলেও চোখের কোণের অশ্রু সব বাদ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেনের মাস্কটা খুলে ফ্যাস ফ্যাস গলায় বলল, ভাই রে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি আকৃষ্ট হয় যেটা তার জন্য নিষিদ্ধ। হ্যাঁ, বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশিরভাগ আকৃষ্ট হয়ে থাকে। আমি অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ার নিষিদ্ধ কালো আধারের ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না রে। যতই চেষ্টা করি ততই বারবার আমার এই বেহায়া মনটা সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায়। একদিন আমি গভীর সিদ্ধান্ত অটল হয়ে যাই যে আমি সেগুলো থেকে বের হবই, কিন্তু নিষিদ্ধ জগতের কালো ছায়াটা আমাকে বের হতে দিল না। নিজের যৌবন শান্তির জন্য তোর প্রতি একসময় আকৃষ্ট হয়ে পড়ি এবং যার কারণেই তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দিয়েছিলাম।
এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলিস তখন রাগের বশে তোকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিই, এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য পরবর্তী সময়ে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করি। আমি খুব বড় পাপী রে। নেট দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলেই গেছিলাম একদিন সবাইকে নিজের কুকর্মের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করার জন্য হয়তো আমার এই অবস্থা। আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তারপরেও আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিস রে ভাই। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একসময় তার নিঃশ্বাস নেওয়াটা চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য। সে ঘুম আর কখনো ভাঙবে না। সেদিন শারিয়ার কিছুই বলতে পারেনি, নীরবাই কয়েক ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যি কি শারিয়ার ফারিয়াকে ক্ষমা করতে পারবে না সেটা নিজেও ঠিক ভালো করে জানে না। প্রায় 6 বছর পার হয়ে গেছে। শারিয়ার 5 বছরের একটা ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শারিয়ার ওয়াশরুমের ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার কারণ নেট দুনিয়ার কালো জগৎকে আসক্ত কিছু বাজে ব্যক্তিদের পরিকল্পনা করে শারিয়ারকে একা পেয়ে তার পা দুটো ড্যামেজ করে দেয়। অর্থাৎ শারিয়ার আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে শারিয়ার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং শারিয়ার আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো বিপদ থেকে মুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়ে শারিয়ার এখনও লড়ে যাচ্ছে কালো দুনিয়া ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শারিয়ারকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা শারিয়ারকে ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না। না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর ডাকা হয়নি। চুপ, আমার কাছে সব কিছু চেয়ে আমার স্বামীর কদর বেশি, বুঝতে পারছো? তোমার মতো আমি জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এভাবেই খুব সুখেই কাটতে লাগলো আমাদের সুন্দর সাজানো গোছানো মিষ্টি সংসার। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গল্পটির মাধ্যমে আপনাদের অনেক কিছুই শেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি শিখতে পারেন তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, লাল সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।